হ্যালো বন্ধুরা, বায়ো এলিভেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সিটেটের ইভিএসের প্রিপারেশন কিন্তু নিচ্ছিলাম। তো আগের দিন আমরা রিলেশনশিপ পড়েছিলাম, তাই তো। আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল টপিক, ঠিক আছে, যেটা সিটেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই অ্যানিম্যাল টপিকটা পড়তে আজকে মোটামুটি কমপ্লিট করে দেবো, এবং শর্ট যদি কিছুটা থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমরা নেক্সট দিনের ভিডিওতে শর্টটা কমপ্লিট করব, মানে এই পিডিএফেরই শর্ট ফর্মটা আমরা কিন্তু পরের দিন কমপ্লিট করব, আর যেটা কিন্তু এনসিআরটি বেস হবে, ঠিক আছে। চলো, এইবার এই সিটেটের যে আমাদের ইভিএসের, সেই ইভিএসের কিন্তু ছিল কি, ফার্স্ট ছিল হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, আমরা এটা কমপ্লিট করে দিয়েছি। রিলেশনশিপও কমপ্লিট করে দিয়েছি, ওয়ার্ক অ্যান্ড প্লেও কমপ্লিট করে দিয়েছি। তাহলে আজকের যে পয়েন্টটুকু থাকবে আমাদের সেটা হচ্ছে অ্যানিমেল। আজকে এই অ্যানিমেলটাই কমপ্লিট করাবো, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি আজকে অ্যানিমেল। এবার অ্যানিমেলটা কি অ্যাকচুয়ালি? অ্যানিমেল বলছে যে ইন আওয়ার সারাউন্ডিং, আমাদের এই পরিবেশে, আমাদের চারপাশে বিভিন্ন রকমের প্রাণী পাওয়া যায়। সেটা হতে পারে স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ হতে পারে, পক্ষী হতে পারে, তারপরে পতঙ্গ শ্রেণী হতে পারে। তাহলে কীরকম, যে আমাদের এই সারাউন্ডিংয়ে ডিফারেন্ট টাইপ অফ অ্যানিম্যাল প্রেজেন্স, সেটা হতে পারে কীরকম, ম্যামালস হতে পারে, স্তন্যপায়ী, রেপটাইল, সরীসৃপ, পক্ষী, অ্যাম্ফিবিয়ান। এগুলোর বেঙ্গলি কী গেছে, ম্যামালস মানে স্তন্যপায়ী, রেপটাইল মানে সরীসৃপ, ঠিক আছে, বার্ড মানে পাখি, অ্যাম্ফিবিয়ান মানে উভয়চর, যেমন উভয়চর কারা, যেমন হচ্ছে উভয়চর হচ্ছে ব্যাং, এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। ইনসেক্ট পতঙ্গ, যেমন প্রজাপতি, তারপরে বলা যেতে পারে ড্রাগন ফ্লাই, মানে হচ্ছে ফড়িং, এরা কিন্তু আমাদের ইনসেক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে যে এই যে যে অ্যানিমেলগুলো আমাদের পরিবেশে, যে ডিফারেন্স টাইপের অ্যানিমেলগুলো পাওয়া যাচ্ছে, এরা কিন্তু বিভিন্ন অ্যানিমেল বিভিন্ন জায়গায় বসবাস করে। এরা বিভিন্ন অ্যানিমেল বিভিন্ন জায়গাতে বসবাস করে। তাহলে কেউ কেউ বসবাস করে ল্যান্ডে, মানে স্থলভাগে, আবার কিছু কিছু অ্যানিমেল বসবাস করে কিন্তু জলে, ঠিক আছে। আবার কিছু কিছু আকাশে উড়ে বেড়াতে পছন্দ করে। তাহলে বিভিন্ন অ্যানিমেল তাদের বাসস্থান অনুযায়ী বিভিন্ন জায়গাতে থাকে, ঠিক আছে। তাহলে অ্যানিমেল মে লিভ ইন দ্য ল্যান্ড অর ইন ওয়াটার। তাহলে কোথায় কোথায় থাকছে, ল্যান্ডও থাকছে, ওয়াটারও থাকছে। আচ্ছা, এরপর কি বলছে, ইন ওয়াটার ডিপেন্ডিং আপন অ্যাবিলিটি অফ নেচার। তাহলে এই যে যে প্রাণীরা, যে কেউ কেউ ডাঙ্গাতে থাকছে, কেউ কেউ জলে থাকছে, আবার কেউ কেউ উড়ছে, তাদের কিন্তু অ্যাবিলিটির উপর, যারা জলে থাকতে পারে তারাই কিন্তু জলে থাকছে, যারা ডাঙ্গায় থাকতে পারে তারাই কিন্তু ডাঙ্গায় থাকছে, যারা উঠতে পারে তারা উঠছে। এবার যদি আমি জলের কুমিরকে ডাঙ্গাতে নিয়ে আসি, ও কিন্তু বেশি দিন টিকতে পারবে না। আবার জলের মাছকে যদি আমি ডাঙ্গাতে নিয়ে আসি, ও কিন্তু বেশি দিন টিকতে পারবে না, ঠিক আছে। তারপরে চলে আসি, অ্যানিম্যাল হ্যাভ ডিফারেন্স ফিডিং হ্যাবিট। ইভেন কি তাদের কি হচ্ছে, খাবারও বিভিন্ন রকমের, বিভিন্ন প্রাণীদের খাবারও বিভিন্ন রকমের, ঠিক আছে। তো তারা বিভিন্ন রকমের খাবার খাচ্ছে এবং সেই হ্যাবিটও তাদের আলাদা, ঠিক আছে। এবং তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে হচ্ছে তারা জনন সম্পূর্ণ করে বিভিন্ন হ্যাবিটেটে, ঠিক আছে, বিভিন্ন পরিবেশে তারা জনন সম্পূর্ণ করে, বিভিন্নভাবে জনন সম্পূর্ণ করে, ঠিক আছে। তাহলে এই যে যে আমাদের পৃথিবীতে বা আমাদের চারিপাশে বিভিন্ন রকমের প্রাণী আছে, এবং তারা কি করছে, তারা বিভিন্ন জায়গাতে থাকছে, এক একজন এক একটা পরিবেশে বসবাস করছে। তাদের খাবার হ্যাবিটও বিভিন্ন রকম। কেউ মাংসাশী প্রাণী, তাই তো, কেউ মাংসাশী, কেউ আবার তৃণভোজী, ঠিক আছে, কেউ আবার সর্বভুক। যেমন কি বলছে, অ্যানিম্যাল হ্যাভ ডিফারেন্স ফিডিং হ্যাবিট। কার্নিভোর, যারা মাংসাশী, যারা মাংস খায়। হার্বিভোর, তৃণভোজী। যেমন এই জিরাফ হচ্ছে হার্বিভোর, কিন্তু ওই জায়গায় যদি আমরা এই বাঘটাকে দেখি, তাহলে বাঘটা কিন্তু মাংসাশী। আর ওমনিভোর হচ্ছে হিউম্যান। ওমনিভোর কারা, ওমনিভোর হচ্ছে হিউম্যান হচ্ছে ওমনিভোর, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি, অ্যানিম্যাল রিপ্রোডিউস ইন অ্যান্ড প্রডিউস দেয়ার অফস্প্রিং বাই ডিফারেন্স মোড। তাহলে প্রাণীরা তারা রিপ্রোডাকশন করে, তারা জনন সম্পূর্ণ করে, এবং এই জনন সম্পূর্ণ করার মাধ্যমে তারা কী হচ্ছে, নতুন প্রজন্ম তৈরি করে। সেই রিপ্রোডাকশনের ডিফারেন্স হয়, ঠিক আছে, এক একটা প্রাণী এক এক রকমভাবে রিপ্রোডাকশন করে, ঠিক আছে, সেটাই বলেছে। তবে কী বলছে, ইন অ্যানিম্যাল ব্রিদিং অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম আর ডিফারেন্স। এবং বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকমভাবে তাদের শ্বাসকার্য চালায়, ঠিক আছে, বিভিন্ন, যেমন মাছ কী দিয়ে চালায়,
মাছ হচ্ছে ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। যদি কেঁচো দেখি, কেঁচো কেঁচো কী দিয়ে শ্বাসকার্য চালায়? কেঁচো তার হচ্ছে ওয়েট স্কিন, মানে ওয়েট স্কিন, ভেজা ভেজা চামড়া দিয়ে, এরকমভাবে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে তাদের কিন্তু শ্বাসকার্য চালাচ্ছে এবং তাদের শরীরে বিভিন্ন রকমভাবে রক্ত ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের পৃথিবীতে বা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে অনেক রকম প্রাণীরা আছে এবং তাদের সবারই হ্যাবিট আলাদা। এক একজন এক এক রকম খাবার খাচ্ছে, এক এক রকম পরিবেশে তারা বেঁচে থাকছে। ঠিক আছে, তারপরে চলে যায়। এইবার এই অ্যানিমেলগুলোকে ভাগ করা হয়েছে। কী হিসাবে ভাগ করা হয়েছে? এই অ্যানিমেলগুলোকে ভাগ করা হয়েছে যে তাদের মধ্যে হাড় বা ভার্টিব্রাল কলাম আছে কিনা। কি বললাম? হাড় বা ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম আছে কিনা। তার মানে কি, যে এই যে আমাদের পিঠের দিকে যে শিরদাঁড়াগুলো আছে সেইটাকে, মানে এই শিরদাঁড়াটা যেখান থেকে তৈরি হলো সেটাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, সেই প্রথম অবস্থায়। তো এইবার কি হচ্ছে, এই ভার্টিব্রাল কলাম আছে কিনা এটার উপর ডিপেন্ড করে প্রাণীদের দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ভার্টিব্রেট আর একটা হচ্ছে নন ভার্টিব্রেট। তাহলে কি বললাম, যে ভার্টিব্রাল কলামের উপরে ভিত্তি করে প্রাণীদেরকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ভার্টিব্রেট, একটা হচ্ছে নন ভার্টিব্রেট। ভার্টিব্রেট কারা? যাদের ভার্টিব্রাল কলাম আছে, তাহলে কী হচ্ছে, বা যাদের ব্যাকবোন আছে তাদেরকে বলা হচ্ছে ভার্টিব্রেট। যেমন ব্যাকবোন আছে কাদের, ভার্টিব্রেট বলা হচ্ছে, যেমন কাদের, পাখির আছে, তাই তো, পাখির আছে, দেখো পাখির ভেতরে হাড় আছে। তো তারপরে হচ্ছে মাছের কাঁটা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি বলি হচ্ছে সরীসৃপদেরও হাড় আছে। ঠিক আছে, তাহলে এদের হচ্ছে ভার্টিব্রাল কলাম আছে, তাই এদের ভার্টিব্রেট বলা হয়। আর যাদের ভার্টিব্রাল কলাম নেই তাদেরকে কী বলা হচ্ছে, নন ভার্টিব্রেট। কী বলা হচ্ছে, নন ভার্টিব্রেট। যেমন কি যদি আমি বলি কেঁচো, কেঁচোর কি হাড় আছে? কেঁচোর হাড় নেই। শামুকেরও হাড় নেই। তাহলে এরা হচ্ছে নন ভার্টিব্রেট। বোঝা গেল? তাহলে ভার্টিব্রেট মানে হচ্ছে যাদের হাড় আছে, আর নন ভার্টিব্রেট মানে যাদের ভার্টিব্রাল কলাম নেই, বা মোটামুটি আমাদের বোঝার সুবিধার্থে বলতে পারি হাড় নেই, তাই তো, যাদের হাড় নেই তাদেরকে বলা হচ্ছে নন ভার্টিব্রেট। তাহলে এখানে দেখো, বা এখানে ইন্টারভার্টিব্রেটও বলা হয়, যাদের হাড় নেই তাদেরকে ইন্টারভার্টিব্রেটও বলা হয়। যেমন স্টারফিশ, এদের হাড় নেই। জেলিফিশ, এদের হাড় নেই। স্পঞ্জের তো নেই আমরা জানি। তারপর হচ্ছে আমাদের কেঁচোর হাড় নেই। এই সমস্ততে এদের হাড় নেই, এদেরকে ইন্টারভার্টিব্রেট বা নন ভার্টিব্রেটও বলা হয়। ঠিক আছে, বা ইনভার্টিব্রেট অর নন ভার্টিব্রেট বলা হয়। আর যাদের হাড় আছে, যেমন রেপটাইল, অ্যানিম্যালের মধ্যে ম্যামালস, বার্ডস, ফিশ, এদের কিন্তু সবারই হাড় আছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ভার্টিব্রেট। ক্লিয়ার? তাহলে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে কোনটা ভার্টিব্রেট নয়, কোনটা ভার্টিব্রেট নয়। অপশন দিয়ে দিল, দেখা গেল অপশন দিয়ে দিল ফিশ অপশন দিয়ে দিল। তারপর অপশন দিয়ে দিল হচ্ছে অ্যাম্ফিবিয়ান দিয়ে দিল হচ্ছে আর্তওয়ার্ম, আর দিয়ে দিল হচ্ছে তোমার রেপটাইল। তাহলে কোনটার মধ্যে হচ্ছে আমাদের, কোনটা বলছে কোনটা আমাদের ভার্টিব্রেট নয়, তাহলে আর্তওয়ার্ম হচ্ছে আমাদের ভার্টিব্রেট নয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাই আমরা। এবার আমরা আগে কি বললাম, যে ভার্টিব্রাল কলাম আছে কিনা সেই হিসাবে প্রাণীদের দুভাগে ভাগ করা হয়েছিল। এবার চলে আসি, প্রাণীরা কী রকম টেম্পারেচারে থাকতে পছন্দ করে, কতটা উষ্ণ বা ঠান্ডা টেম্পারেচারে থাকতে পছন্দ করে, বা তাদের রক্তটা কীরকম, সেই হিসাবে প্রাণীদেরকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। চলে যায়, কি বলছে, ফার্স্ট হচ্ছে হোমিওথার্মিক। এটা উদাহরণ মনে রাখবে আমরা, হোমিওথার্মিকের উদাহরণ কি, মানুষ। তাহলে হোমিওথার্মিকের উদাহরণ হচ্ছে মানুষ। এই মানুষের রক্ত যদি আমরা দেখি, মানুষের রক্ত কিন্তু ওয়ার্ম ব্লাডেড, মানে গরম রক্ত, উষ্ণ রক্ত। তাহলে মানুষের রক্ত ওয়ার্ম ব্লাডেড। তাহলে এই মানুষ, দেখো, মানুষ বা গরু, ছাগল, এদের সবারই রক্ত কিন্তু ওয়ার্ম ব্লাডেড। এরা কি হয়, এরা যে কোনো পরিবেশে যাক না কেন, যে কোনো পরিবেশে, আজকে শীতের কাল, এবার শীতের সময় দেখো আমাদের শরীরের যদি আমরা তাপমাত্রা দেখি, তাহলে আমরা জানি 98.4
ডিগ্রি ফারেনহাইট আমরা কিন্তু জানি, কিন্তু এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করি 37°C, তাহলে দেখো বাইরের টেম্পারেচার যেখানে 15°C, সেখানে আমার শরীরের তাপমাত্রা 37°C। তার মানে কি আমার শরীর যে কোনো কন্ডিশনে, বাইরে যদি গরম হোক বা ঠান্ডা হোক, সব কন্ডিশনে কিন্তু আমার শরীর আমার নির্দিষ্ট তাপমাত্রাকে মেনটেন করবে। এই যে মেনটেন করার ক্ষমতা, এটাকে বলা হচ্ছে, যারা মেনটেন করতে পারে তাদেরকে বলা হচ্ছে হোমিওথার্মিক। তাহলে হোমিওথার্মিক কারা? যারা ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, যাদের উষ্ণ রক্তযুক্ত প্রাণী, তারা হচ্ছে হোমিওথার্মিক। ঠিক আছে, তাহলে হোমিওথার্মিকরা কী করছে? দে অ্যাবেল টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ বডি। তাহলে হোমিওথার্মিকরা অ্যাবেল মানে কী করতে অ্যাবেল বলছে? তারা তাদের বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে, কনস্ট্যান্ট রাখতে অ্যাবেল কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি পৈকিওথাম আর কোল্ড ব্লাডেড। পৈকিওথাম বলতে কীরকম বোঝানো হচ্ছে? পৈকিওথাম বলতে দেখো ব্যাপারটা হচ্ছে কি, যেন যদি মাছ দেখি, কুমির দেখি, এদের রক্তটা কিন্তু শীতল। এবার এরা কিন্তু যখন যেখানে যায় সেখানকার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারে। মানে যদি জলের টেম্পারেচার যদি 20 থাকে, তাহলে এদের বডির টেম্পারেচারও 20। এটা হচ্ছে ওয়াটার মানে পরিবেশ, আর এটা হচ্ছে বডি। তাহলে জলে যদি 20 হয়, বডির টেম্পারেচার 20। বাইরে যদি 40° হয়, তাহলে এদের বডির টেম্পারেচার 40°। ঠিক আছে, এইভাবে করে চেঞ্জ হয়, মানে পরিবেশের সাথে সাথে এদের শরীরের উষ্ণতাও পরিবর্তন হচ্ছে। তাহলে কারা এই পৈকিওথার্মিক বা কোল্ড ব্লাডেড? বলছে ফিশ হতে পারে, রেপটাইল হতে পারে, অ্যাম্ফিবিয়ান হতে পারে, ইনসেক্টরা হতে পারে, এরা কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। ঠিক আছে, এরা কী করছে? আনএবল টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, তারা কিন্তু রেগুলেট করতে পারছে না বডি টেম্পারেচারকে। ঠিক আছে, এরা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? তাহলে ওয়ার্ম ব্লাডেড কারা কারা? দেখো পাখি, তারপরে মানুষ, গরু, ছাগল, বাদর, এরা হচ্ছে কিন্তু ওয়ার্ম ব্লাডেড। আর কোল্ড ব্লাডেড আমি একটু আগে বললাম, এটা হচ্ছে কোল্ড ব্লাডেড। ঠিক আছে, তারপর চলে যাই আমরা। এবার কোন প্রাণী কি খাবার খায়, কোন প্রাণী কি খাবার খায়, সেই হিসাবে প্রাণীদেরকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হার্বিভোর। হার্বি কথাটা এসছে হচ্ছে তৃণভোজী থেকে। তার মানে যে সমস্ত প্রাণীরা শাক সবজি, মানে মেনলি হচ্ছে ভেজিটেবল খায়, শাক সবজি খায়। ঠিক আছে, তাদেরকে বলা হয় হার্বিভোর। ঠিক আছে, যাদেরকে আমরা বাংলায় বলি তৃণভোজী। তাহলে এদেরকে হার্বিভোরকে আমরা বাংলায় বলি তৃণভোজী। তাহলে যারা কি করছে? যারা আমাদের শাক সবজি খাচ্ছে, যেমন এলিফ্যান্ট, কাউ, এরা কিন্তু ডিরেক্টলি প্ল্যান্ট ম্যাটেরিয়াল খাচ্ছে, গাছের থেকে ডিরেক্টলি নিচ্ছে। ঠিক আছে, এদেরকে বলা হয় হার্বিভোর। এবার কথা হচ্ছে যে এই যে হার্বিভোর, এদের কিন্তু দেখো কি বলছে, হার্বিভোর হ্যাভ শার্প, ফ্ল্যাট অ্যান্ড ব্রড ফ্রন্ট টিথ। তাহলে এই হার্বিভোরদের শার্প, ধারালো, ঠিক আছে, ফ্ল্যাট মানে চ্যাপ্টা। যদি হার্বিভোরদের দাঁত যদি দেখি আমরা এরকম চ্যাপ্টা দেখবো। ঠিক আছে, ফ্ল্যাট অনেকটা চওড়া, যাতে ঘাসগুলোকে চিবিয়ে খেতে পারে। ঠিক আছে, দে হ্যাভ এ শার্প ফ্রন্ট টিথ অ্যান্ড প্রুভ দ্য হোয়াইট লিপস প্ল্যান্ট। এবং সামনের দাঁতগুলো এদের একটু বেশি বড় হয়, কেন? যাতে ঘাসগুলোকে টেনে ছিঁড়তে পারে, সেই জন্য। ঠিক আছে, তবে কি বলছে, দিস অ্যানিম্যাল অলসো স্ট্রং অ্যান্ড ফ্ল্যাট। তাহলে যদি দেখো তুমি হাতি বা গরু, এদের বাইরের সামনের দাঁতগুলো কিন্তু একটু কী হচ্ছে, ধারালো হয়, যাতে ঘাসগুলোকে টেনে বা গাছের যে কোনো পাটকে টেনে খেতে পারে। আর পেছনের দাঁতগুলো একটু চ্যাপ্টা টাইপের হয়, পেছনের দাঁতগুলো একটু চ্যাপ্টা টাইপের হয়, যেখানে দিয়ে চিবোতে পারে। ক্লিয়ার? এবার চলে আসি হার্বিভোরের পরে কার্নিভোর হচ্ছে যারা মাংসাশী প্রাণী, যারা মাংস খায়। তাহলে যারা মাংস খায়, কুকুরে দেখবে কুকুরের দাঁতগুলো এরকম বড় বড়, দু সাইডে দুটো দাঁত আছে। যদি আমরা ভালো করে দেখি, তাহলে এরকম কুকুরের দাঁত এরকম দু সাইডে দুটো বড় দাঁত আছে। ঠিক আছে, এই দাঁতগুলোকে বলা হয় ক্যানাইন। তাহলে ক্যানাইন দাঁত কাদের বড় থাকে? আমাদেরও কিন্তু ক্যানাইন দাঁত আছে, দেখো দু সাইডে দুটো ক্যানাইন দাঁত আছে। তাহলে ক্যানাইন দাঁত কাদের থাকে? ক্যানাইন দাঁত থাকে মাংসাশী প্রাণীদের। ঠিক আছে, যারা মাংসকে চিড়ে খায়। ঠিক আছে, তাহলে যারা এই মাংস খায়, ঠিক আছে, মাংসাশী প্রাণী, তাদেরকে বলা হয় কার্নিভোর। তাহলে যেরকম দেখো, যেন বাঘ, এটা মাংস খায়। সাপ কাকে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে, তাহলে সাপও একটা কার্নিভোর। ঠিক আছে, তারপরে যে কোনো যদি ব্যাঙ ধরি, ঠিক আছে, ব্যাঙ কিন্তু ওই পতঙ্গ ধরে খায়, তাহলে এরাও ওয়ান টাইপ অফ আমরা বলতে পারি কার্নিভোর। ঠিক আছে, তাহলে কার্নিভোর কি? যে অ্যানিম্যাল হুইচ ফিড দ্য আনাদার অ্যানিম্যাল। তাহলে কার্নিভোররা কী হচ্ছে? কার্নিভোররা কী করছে? অন্য কোনো প্রাণীকে খাচ্ছে, যেমন লায়ন,
টাইগার, শার্ক, হুইল এরা কিন্তু অন্য প্রাণীকে ধরে খায়। এবার অন্য প্রাণীকে খাচ্ছে মানে কি ওদের মাংস চিরে খেতে হচ্ছে, সেই জন্য এদের দাঁতগুলো কিন্তু শার্প, ঠিক আছে, এদের দাঁতগুলো হবে শার্প, পয়েন্টেড মানে ছুচালো, অ্যান্ড কার্ভ ফ্রন্ট টিথ, আর ফ্রন্ট টিথটা কীরকম হবে, এরকম কার্ভ হবে, ঠিক আছে। দে অলসো স্ট্রং গ্রিড টিথ এবং ব্যাক ইন দ্য ব্যাক ইন দেয়ার মাউথ, আর এবং পিছনের দিকেও কিন্তু এই মাংসগুলোকে চিবোনোর জন্য হার্ডলি মানে খুব শক্ত দাঁত থাকবে, আর এদের চোয়ালে অনেকটা জোর থাকে বেশি, ঠিক আছে। তারপর চলে যায় ওমনিভোর। ওমনিভোর মানে কি, ওমনিভোর মানে যারা এই হার্বিভোরকেও খাবে প্লাস এই কার্নিভোরকেও খাবে। যেমন মানুষ, দেখো আমরা কিন্তু গাছপালাও খাই, মানে গাছপালা বলতে শাকসবজিও খাচ্ছি, ঠিক আছে, গাছের থেকে ফল মূল এই সমস্ত খাচ্ছি, আবার মাংসও খাচ্ছি। তাহলে যারা হার্বিভোরকেও খাচ্ছে এবং কার্নিভোরকেও খাচ্ছে তাদেরকে বলা হয় ওমনিভোর। যেমন মানুষ হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে পিগ হতে পারে, ঠিক আছে, এরা কিন্তু ওমনিভোর। ক্লিয়ার? তারপরে চলো সাম আদার্স টাইপ অফ অ্যানিম্যাল। এবার কিছু স্পেশাল টাইপ অফ অ্যানিম্যাল পড়বো, ঠিক আছে। গ্র্যানোয়ার্স। গ্র্যানোয়ার্স মানে কি বলছে, দিস টাইপ অফ অ্যানিম্যাল হ্যাভ লং টিথ। কী বলছে, এই রকম অ্যানিম্যালদের কিছু লং টিথ থাকে, আর কি হচ্ছে অফ লং টিথ আর ইউজ টু গ্র্যানু অন হার্ড ফুড। তাহলে শক্ত খাবারগুলোকে খাওয়ার জন্য কিন্তু এই রকম টিথগুলো থাকে, লম্বা টিথগুলো থাকে। ইট ইজ কমনলি প্রেজেন্ট ইন রোডেন্ট ফ্যামিলি। রোডেন্ট মানে ইঁদুর যে ফ্যামিলির মধ্যে পড়ছে সেই ফ্যামিলির মধ্যে পড়ছে কিন্তু, ঠিক আছে। দ্যাট ইজ র্যাবিট, স্কুইরেল। ডিউ টু দ্য কন্টিনিউয়াস গ্র্যানুলার টিথ ডাজ নট বিকাম ভেরি লং and spread continuous growth. এবার কি বলছে, এই যে এই রকম প্রাণীগুলো এরা কিন্তু এদের দাঁতগুলো কিন্তু একটু লম্বা হয়, ঠিক আছে। যেমন এই যেখানে আমি ছবিটা দিয়েছি, এদের দাঁতগুলো কিন্তু একটু লম্বা হয়, ঠিক আছে, আর এরা ইঁদুর জাতীয় বর্গের মধ্যে পড়ছে, এবং এদের দাঁত কিন্তু কন্টিনিউয়াসলি লম্বা হতে পারে। সেই জন্য এরা কী হচ্ছে, সবসময় কোনো না কোনো কিছু খেতে আছে আর জিনিসগুলোকে খেতে আছে, ঠিক আছে। তারপরে শেয়ারিং। কী বলছে, সাম অফ দ্য অ্যানিম্যাল ডিরেক্টলি টেক দেয়ার ফুড অ্যান্ড দে ডু নট ফিল দ্য নিড টু চিউইং। তাহলে কিছু কিছু প্রাণীরা আছে এবং তারা কী হচ্ছে, তারা ডিরেক্টলি খাবারগুলোকে খেয়ে নিচ্ছে, তার চিবনেরও দরকার পড়ে না, ঠিক আছে। যেমন পাখিগুলো কী হচ্ছে, পোকামাকড়কে ডিরেক্টলি খেয়ে নিচ্ছে, ডিরেক্টলি গিলে নিচ্ছে, ঠিক আছে, ঠোঁট দিয়ে। তো এইবার কী হচ্ছে, এরা কিন্তু তাহলে চিবোচ্ছে না। তাহলে এই ধরনের খাবার পদ্ধতিকে বলা হয় শোয়ারিং, ঠিক আছে। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা হ্যাবিট অফ অ্যানিম্যাল। যে প্রত্যেকটা হ্যাবিটেট অফ অ্যানিম্যাল। হ্যাবিটেট মানে কি, কোনো একটা প্রাণী বা কোনো একটা অ্যানিম্যাল হ্যাবিটেট হচ্ছে যে কোনো একটা প্রাণী যে পরিবেশে থাকতে পছন্দ করে। তাহলে কোনো একটা প্রাণী যে পরিবেশে ও সবচেয়ে বেশি সাকসেসফুলি সার্ভাইভ করতে পারে সেই পরিবেশটাকে বলা হচ্ছে তার হ্যাবিটেট। তাহলে হ্যাবিটেট ল্যান্ড হ্যাবিটেটও হতে পারে, ওয়াটার হ্যাবিটেট হতে পারে। যেমন তোমাদের যদি বলি কচুরিপানা, তাহলে কচুরিপানার হ্যাবিটেট কি, অ্যাকোয়াটিক। শৈবাল, এদের হ্যাবিটেট কি, অ্যাকোয়াটিক। মাছ, এদের হ্যাবিটেট কি, অ্যাকোয়াটিক মানে জলে থাকে। আর যদি বলি একটা হাতির হ্যাবিটেট কি, তাহলে আমরা বলবো টেরিস্ট্রিয়াল বা স্থলভাগ। তাহলে এইবার হ্যাবিটেটের মধ্যে চলে যায় ল্যান্ড হ্যাবিটেট। অ্যানিম্যাল রিসাইড অন দ্য ল্যান্ড অন দ্য ট্রি। তাহলে ল্যান্ড হ্যাবিটেটের মধ্যে কোনো প্রাণী গাছে থাকছে বা এমনি স্থলভাগে থাকছে, যেমন ম্যামাস, স্তন্যপায়ীরা এরা স্থলভাগে থাকছে, পাখিরা গাছে থাকছে। তাহলে এদের হ্যাবিটেট কি, এদের হ্যাবিটেট হচ্ছে ল্যান্ড হ্যাবিটেট। চলে আসি ওয়াটার হ্যাবিটেট মানে কি, যে সমস্ত প্রাণীরা জলে থাকতে পছন্দ করে, ঠিক আছে, সেটা সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, নদী হতে পারে, দিঘি হতে পারে, তো যাই হোক না কেন, তাহলে সেগুলোতে থাকতে পছন্দ করে যারা, তাদেরকে বলা হয় ওয়াটার হ্যাবিটেট অ্যানিম্যাল, ঠিক আছে। এবার চলে আসি কিছু প্রাণী ল্যান্ডও থাকে আবার ওয়াটারও থাকে, যেমন ব্যাং, স্নেক। তাহলে এরা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার হ্যাবিটেট বোধ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাবিটেটও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই দেখো এখানে ল্যান্ড হ্যাবিটেটের এক্সাম্পলগুলো দেওয়া আছে, ঠিক আছে, ওয়াটার হ্যাবিটেটের এক্সাম্পলগুলো দেওয়া আছে। তারপরে চলে যাই আমরা রিপ্রোডাকশন। যে কোনো একটা প্রাণী কীভাবে জনন সম্পূর্ণ। রিপ্রোডাকশন মানে কি, রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন,
জনন। তাহলে কোনো একটা প্রাণী কীভাবে, অ্যানিম্যাল কীভাবে জনন সম্পন্ন করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই অ্যানিম্যালগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ওভিপেরাস, একটা হচ্ছে ওভিপেরাস, একটা হচ্ছে ওভিপেরাস আর একটা হচ্ছে ভিভিপেরাস। তাহলে কি বললাম যে তারা কিভাবে জনন সম্পন্ন করছে সেই হিসাবে আমরা কিন্তু তাদেরকে ভাগ করতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে ওভিপেরাস, একটা হচ্ছে ভিভিপেরাস। তো চলো দেখে নিই আমরা। তো তাহলে কীরকম, ফার্স্ট হচ্ছে ওভিপেরাস। তাহলে ওভিপেরাস কাদের বলা হচ্ছে? ওভিপেরাস হচ্ছে যারা ডিম দেয়, যেমন বার্ড। তাহলে বার্ড, পাখি, ব্যাঙ এরা কিন্তু ডিম দেয়, তাই তো, এগ প্রডিউস করে। তাহলে যারা ডিমের মাধ্যমে বাচ্চা দেয় তাদেরকে বলা হয় ওভিপেরাস। আর ভিভিপেরাস মানে কি? যারা সরাসরি বাচ্চা প্রসব করে, ডিরেক্টলি বেবি প্রডিউস করে, তাদেরকে বলা হয় ভিভিপেরাস। তাহলে মাছ এরা ডিম দেয়, তাহলে ডিম থেকে বাচ্চা হয়। পাখিরা ডিম দেয়, সাপের ডিম আমরা জানি। তাহলে যারা লাই এগ, মানে অ্যানিম্যাল হুইচ লাই এগ, তাদেরকে বলা হচ্ছে ওভিপেরাস। আর ভিভিপেরাস মানে কি? যারা ডিরেক্টলি বাচ্চা দেয়। আর এই ভিভিপেরাসদের যদি আমরা বৈশিষ্ট্য বলি, তাহলে এদেরকে ডিরেক্টলি বাচ্চা দেয় মানে এদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়ান, ঠিক আছে। এরা ডিরেক্টলি বাচ্চা দেবে এবং বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে চলে আসছি আমরা। এইবার এই যে রিপ্রোডাকশন করার আগে আমাদের কী করতে হয়? রিপ্রোডাকশন করার আগে আমাদের ফার্টিলাইজেশন করতে হয়, ঠিক আছে। রিপ্রোডাকশন করার আগে আমাদের ফার্টিলাইজেশন করতে হয়। তাহলে আমরা চলে যাই এবার কিভাবে দেখে নিই আমরা। ফার্টিলাইজেশন কীরকম? ব্যাপারটা হচ্ছে যে একটা প্রাণী তৈরি করতে গেলে পরে আমরা জানি যে সেখানে কি হচ্ছে, একটা মেল গ্যামেট লাগে, একটা ফিমেল গ্যামেট লাগে। মেল গ্যামেট মিন্স কি বলছে? যে স্পার্ম। আর ফিমেল গ্যামেট মানে বলা হচ্ছে এগ। এবার এই দুটোর মিলনের ফলে ফার্স্ট কি তৈরি হবে? এই দুটোর মিলনের ফলে বেবি তৈরি হবে বা বাচ্চা তৈরি হবে। এই প্রসেসকে যে পদ্ধতির মাধ্যমে স্পার্ম আর এগ মানে দুটো গ্যামেটের মিলন ঘটে তাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবার এই ফার্টিলাইজেশনটা কোথায় হবে তার উপর ডিপেন্ড করে এই অ্যানিম্যালদের দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে কি? যেটা শরীরের বাইরে হয় ফার্টিলাইজেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে যেটা শরীরের ভেতরে হয়। যদি এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলি, যে মাছ, ব্যাঙ এদের কি হচ্ছে শরীরের বাইরে। তার মানে কি? একটা ব্যাঙ, একটা ছেলে ব্যাঙ, এটা একটা ছেলে ব্যাঙ ধরে নিলাম আমরা, আর এখানে একটা মেয়ে ব্যাঙ আছে, এটা একটা মেয়ে ব্যাঙ। তো এবার কি করছে? এই ছেলে ব্যাঙটা জলের মধ্যে স্পার্ম ছেড়ে দিচ্ছে, আর এই মেয়ে ব্যাঙটা জলের মধ্যে এগ ছেড়ে দিচ্ছে, জলের মধ্যে। তাহলে ছেলে ব্যাঙটা স্পার্ম ছাড়লো জলের মধ্যে, আর মেয়ে ব্যাঙটা এগ ছাড়লো জলের মধ্যে। এবং এই জলের মধ্যে দুজনের মিলনের ফলে কি করছে? সেখানে একটা ছোট্ট মতো একটা ডিমের মতন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর সেই ডিম থেকে বাচ্চা তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু এদের শরীরের ভেতরে হলো না, সেই জন্য এদেরকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন অ্যানিম্যাল। আর ইন্টারনাল মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের পেটের মধ্যে বাচ্চা তৈরি হয়, বাঘের পেটের মধ্যে বাচ্চা হয়, গরুর পেটে বাচ্চা হয়। তাহলে এই যে পেটের ভেতরে হওয়া, শরীরের ভেতরে যে ফার্টিলাইজেশন হওয়া, সেটাকে বলা হয় ইন্টারনাল ফার্টিলাইজেশন। এবার চলে আসি, দেন ফার্টিলাইজেশন অফ ওভাম অ্যান্ড স্পার্ম ইনসাইড দ্য বডি অফ ফিমেল, দ্যাট ইজ রেপটাইল, ঠিক আছে, ম্যামালস, বার্ড এদের ক্ষেত্রে হয় কিন্তু। তারপরে চলে আসি ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো মানে কি? এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ মানে যেটা হচ্ছে বাচ্চাটা একদম, এই যে দেখো এখানে ভ্রূণ, এটা হচ্ছে এমব্রায়ো, ঠিক আছে। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। আফটার দ্য ফার্টিলাইজেশন অকার্স ইনসাইড দ্য ফিমেল, তার মানে যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশনের ফলে মানে স্পার্ম আর এগ মিলন হওয়ার পরে প্রথম তৈরি হবে জাইগট। আর জাইগট থেকে কি তৈরি হয়? জাইগট থেকে তৈরি হয়
এমব্রায়ো, জাইগোট থেকে কী তৈরি হয়, এমব্রায়ো। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পরেই কিন্তু মেয়েদের বডিতে, মানে মেয়েদের শরীরে এই এমব্রায়োটা তৈরি হবে। এমব্রায়োটা তৈরি হবে, যাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, এমব্রায়োটা তৈরি হবে ফিমেলদের বডিতে। ফিমেলদের বডিতে এই এমব্রায়োটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তাহলে ভিভিপারাস আদার্স এমব্রায়ো উইল ডেভেলপ আউটসাইড। তাহলে যারা ভিভিপেরাস, ঠিক আছে, যারা ভিভিপেরাস তাদের কিন্তু বডির ভিতরে এমব্রায়োটা মেনলি তৈরি হয়, ঠিক আছে। আদার্স এমব্রায়ো উইল ডেভেলপ আউটসাইড। মোস্ট অফ দ্য ভিভিপেরাস এমব্রায়ো হ্যাভ ম্যামারি গ্ল্যান্ড। এবং যারা ভিভিপেরাস, যারা সরাসরি বাচ্চা প্রসব করে, তাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি থাকে, যে স্তনটা খেয়ে বাচ্চারা বড় হয়, ঠিক আছে। এবং তাদের বাইরে কান থাকবে যেমন, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিনে হেয়ার থাকবে ছোট ছোট। তারপরে চলে আসি যে প্রাণীরা কীভাবে ব্রিদিং করে, শ্বাসকার্য চালায়। বলছে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে শ্বাসকার্য চালাতে পারে, ব্রিদিং করতে পারে। কীরকম? কিছু কিছু প্রাণী বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। এবার এই অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাই কেন? এনার্জির জন্য। অ্যাকচুয়ালি আমরা যে ফুডগুলো খাই, সেই ফুডগুলোকে ভাঙতে গেলে পরে কী লাগে, সেই ফুডগুলোকে ভাঙতে গেলে পরে অক্সিজেন লাগে। এবার সেই ফুডগুলোকে অক্সিজেনের প্রেজেন্সে যখন আমি ভাঙবো, তখন আমি এনার্জি পাবো। আর সেই এনার্জি আমাদের সার্ভাইভের জন্য কাজে লাগবে। হিউম্যান অ্যান্ড টেরিটোরিয়াল অ্যানিম্যালস, বার্ড, রেপটাইল ব্রিদিং উইথ দ্য হেল্প অফ লাংস। তার মানে যারা কি হচ্ছে স্থলে থাকে, স্থলজ, তারা কিন্তু, মানে স্থলজ যারা টেরিস্ট্রিয়ালে থাকে, সেখানে কে থাকতে পারে? বার্ড থাকতে পারে, আর হিউম্যান থাকতে পারে। এরা কিন্তু কিসের সাহায্যে? লাংসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আমাদের বুকে দুটো লাংস আছে, তাহলে লাংসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর যারা মাছেরা বা অ্যাম্ফিবিয়ান, যারা অ্যাম্ফিবিয়ান বলতে বোঝানো হচ্ছে এখানে উভয়চরী, ঠিক আছে, তারা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? তাদের ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। যদি আমরা একটা মাছ দেখি, তাহলে মাছের ক্ষেত্রে মাছ দেখলে পরে দেখবে মাছের এই সমস্ত জায়গায় এইখানে রেড কালারের কিছু থাকে, যেগুলোকে বলা হয় ফুলকা, ঠিক আছে। তাহলে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে এই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় হচ্ছে মাছ, ফুলকা বা গিলের সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার যদি আর্তম দেখি, কেঁচো, তাদের এই কেঁচোর শরীরের বাইরে যে ভেজা চামড়া, ওয়েট স্কিন বা ময়েস্ট স্কিনের সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য চালায়। আবার কিছু কিছু প্রাণী আছে, ঠিক আছে, ওরা কি করছে, ওরা তাদের স্কিনের সাহায্যে বা বডি সারফেসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যেমন ব্যাঙ কী করে, যখন শীত ঘুম দেয় তখন কিন্তু ব্যাঙ তার বডি সারফেসের সাহায্যে শ্বাসকার্য চালায়, ঠিক আছে। তাহলে মাছেরা শ্বাসকার্য চালায় কীভাবে? গিলস দিয়ে। আর অ্যাম্ফিবিয়ানরা শ্বাসকার্য চালায় আমরা দেখলাম অনেক ক্ষেত্রে গিলস বা অনেক ক্ষেত্রে ফুসফুস, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা বার্ড আর ম্যামালিয়ানরা, মানে পাখিরা আর স্তন্যপায়ীরা কীভাবে শ্বাসকার্য চালায়? তাদের ফুসফুস দিয়ে তারা শ্বাসকার্য চালায়। তারপরে আমরা চলে যাই লোকোমোশন ইন অ্যানিম্যাল, মানে প্রাণীরা কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে। তো বিভিন্ন প্রাণী বিভিন্ন অঙ্গের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ঠিক আছে। আমরা বিভিন্ন প্রাণীর নাম এখানে পড়বো। যেমন মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কীভাবে? মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদের পায়ের সাহায্যে, তাই তো। পাখিরা যায় কিসের সাহায্যে? তার ডানার সাহায্যে। আচ্ছা, তাহলে দেখি ডিফারেন্ট অ্যানিম্যাল হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার টু ফ্যাসিলিটি দেয়ার লোকোমোশন। তারা বিভিন্ন প্রাণীদের লোকোমোশন করার জন্য বিভিন্ন রকমের অঙ্গ থাকে। তো এবার তারা লোকোমোশন করবে। প্রাণী কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? গমন করার উদ্দেশ্য। তো মেনলি গমন করার উদ্দেশ্য হচ্ছে কি, যে সেফটি খোঁজার জন্য, যে আত্মরক্ষার জন্য। ধরে নাও কেউ তোমাকে মারতে আসছে, তখন আমরা কি আত্মরক্ষার জন্য দৌড়ে পালাই? সেরকম প্রত্যেকটা প্রাণী কী করে নিজের সেফটি খোঁজার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকে, ঠিক আছে। তারপর শেল্টার খোঁজার জন্য, বাসস্থান খোঁজার জন্য, ফুড খোঁজার জন্য, এবং
ম্যাট খোঁজার জন্য, ঠিক আছে, ম্যাট খোঁজার জন্য বলতে জীবন সঙ্গিনী খোঁজার জন্য, যার সাথে সে রিপ্রোডাকশন করতে পারবে, নেক্সট জেনারেশন তৈরি করতে পারবে। তাহলে সেই জন্য কিন্তু একটা প্রাণী কী করতে পারে, লোকোমোশন করে, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইবার বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে লোকোমোশন করে। যদি আমি বলি ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীরা, স্তন্যপায়ী প্রাণীরা কি জেনারেলি তাদের পা দিয়ে লোকোমোশন করে, এই পায়ের সাহায্যে দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যদি আমি সেটা বলি বার্ডের ক্ষেত্রে কি তার উইংসের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়। যদি বলি ফিশ কী হচ্ছে তার পাখনার সাহায্যে, ঠিক আছে, এক জায়গা থেকে বা ফিনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সাঁতার কেটে। তো এইবার ফিনের সংখ্যা টোটাল 7টা আছে। তার মধ্যে নিচের দিকে দুটো বক্ষ পাখনা, এটা দুটো বক্ষ পাখনা, এখানে একটা পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা কয়টা, একটা। এই পৃষ্ঠ পাখনা কি জল কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বক্ষ পাখনা কি জলে ভেসে রাখতে সাহায্য করে। তারপরে পুচ্ছ পাখনা কি, পুচ্ছ পাখনা হচ্ছে দিক পরিবর্তনে সাহায্য করে। এখানে একটা বায়ু পাখনা আছে, ঠিক আছে, আর এখানে উদর পাখনা আছে। এই টোটাল মিলিয়ে 7টা পাখনা আছে, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম কি বিভিন্ন প্রাণীরা কিভাবে বা কোন অঙ্গের সাহায্যে তারা লোকোমোশন করে। এবার যদি চলে যায় রেপটাইলস, সরীসৃপরা কীভাবে, তাহলে সরীসৃপরা জেনারেলি আইদার লেগ তাদের মুভমেন্টে হেল্প করে, কিংবা তারা কী হচ্ছে গড়িয়ে গড়িয়ে বা ঘষে ঘষে যাওয়ার চেষ্টা করে, স্কুরেলভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং ফগ হ্যাজ ওয়েব ফিড টু মুভ, পেঙ্গুইন ইউজ ইটস, তার মানে কী বলছে যে দেখবে তুমি যদি দেখো পেঙ্গুইন বা হাঁসের পায়ে এরকম যদি পায়ের আঙ্গুলগুলো হয়, তাহলে আঙ্গুলগুলোর মাঝে একটা ওয়েবই থাকে, মানে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। এইটাকে বলা হয় লিপ্ত পদ, ঠিক আছে, দুটো আঙ্গুলকে জয়েন করা থাকে, ঠিক আছে। তো এগুলোর সাহায্যে এরা কি করতে পারে, এগুলোর সাহায্যে এরা কিন্তু খুব ইজিলি সাঁতার কাটতে পারে জলে, ঠিক আছে, এগুলোর সাহায্যে খুব ইজিলি সাঁতার কাটতে পারে। আচ্ছা, তবে কি বলছে, যদি আমরা ইনসেক্ট দেখি, ইনসেক্টেরও উইংসের সাহায্যে কিংবা পায়ের সাহায্যে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে। তারপরে চলে যাই আমরা স্পেসিফিক ফিচার, স্পেসিফিক ক্লাস অফ অ্যানিমাল। তাহলে স্পেসিফিক ফিচার্স পড়বো আমরা কিছু স্পেসিফিক অ্যানিমেলের ক্ষেত্রে। যদি ফার্স্ট আমরা পড়ি ফিশেস, তাহলে মাছের কি কি স্পেশাল ফিচার্স আছে। তাহলে মাছের যদি স্পেশাল ফিচার্স দেখি, তাহলে মাছের শরীরে কী আছে, স্কেল আছে, আঁশ আছে, স্কেল আছে। তাহলে এটা কিন্তু মাছের প্রধান বৈশিষ্ট্য। এবার স্কেলগুলি অনেক রকমের হয়, প্ল্যাকয়েড, সাইকয়েড, গ্র্যাঙ্গয়েড, ঠিক আছে। আর এই স্কেলগুলি কিন্তু মাছকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে। ইভেন কি স্কেলের উপরে কী আছে, মিউকাস লেয়ার থাকে, পিচ্ছিল লেয়ার, যেটা কি হচ্ছে মাছকে প্রোটেকশন দেয়, ঠিক আছে, ওর শরীরটাকে ড্রাই হতে বাধা দেয়। তাহলে দে হ্যাভ ইনভিজিবলস এয়ার, তাহলে মাছের ক্ষেত্রে কী হচ্ছে ইনভিজিবলস এয়ার থাকে, অ্যান্ড হ্যাভ অনলি 2 চেম্বার অফ হার্ট। আর তাহলে মাছের তাহলে কিন্তু ইনভিজিবল, ওর ইনভিজিবল কোনো কান নেই, ঠিক আছে, যেন আমরা ওর মাছের কান দেখতে পাবো না। আর থাকে কি, মাছের থাকে একটা হার্ট থাকে, সেই হার্টের, আমাদের হার্টের কয়টা চেম্বার, 4টা চেম্বার, কিন্তু মাছের হার্টের 2টো চেম্বার, ঠিক আছে, 1 আর্টারিয়াল আর 1 ভেন্ট্রিক্যাল, ঠিক আছে। তাহলে মাছের হার্টের কয়টা চেম্বার, 2টো চেম্বার, ঠিক আছে, মাছের হার্টের 2টো চেম্বার। সেই জন্য এই মাছের হার্টের 2টো চেম্বার বলে একে ভেনাস হার্ট বলা হয়, মাছের হার্টকে। ফিশ আর ওভিপেরাস অ্যানিমাল, তার মানে কি বলছে, ফিশ আর ওভিপেরাস, মানে ওভিপেরাস মানে কি, মাছ কিন্তু কি হয় সরাসরি বাচ্চা দিতে পারে না, তাহলে কি হচ্ছে এগ দেয়, তাহলে মাছ কিন্তু এগ দেয়, সেই জন্য এদেরকে কী বলা হচ্ছে, ওভিপেরাস বলা হচ্ছে। তারপর যদি চলে যায় আমরা অ্যাম্ফিবিয়ান মানে কি বলছে, যারা জলে এবং ডাঙ্গায় দু জায়গায় থাকে, ঠিক আছে। অ্যাম্ফি মানে হচ্ছে বোথ, তাহলে যারা জলে এবং ডাঙ্গায় দু জায়গায় থাকে তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান। দে ডো নট হ্যাভ স্কেল, তাহলে অ্যাম্ফিবিয়ানদের কোনো স্কেল নেই, কিন্তু মানে আঁশ নেই, কিন্তু এদের বডিটা কিন্তু কী হচ্ছে ড্রাই, কী বলছে, বাট দে পজেস ইনভিজিবল এয়ার, তাদের কিন্তু ইনভিজিবল এয়ার আছে। অ্যাম্ফিবিয়ান হ্যাভ 3 চেম্বার হার্ট, তাহলে এই অ্যাম্ফিবিয়ানদের যদি উভয়চরীদের দেখি, তাহলে এদের হার্টে 3টা চেম্বার থাকে, 3টা চেম্বার, 2টো আর্টিয়াল
একটা ভেন্ট্রিকল, এই হচ্ছে ওদের হার্টের 3টা চেম্বার, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3টা চেম্বার থাকে। ব্রেথ থ্রু, এবং এরা কিসের সাহায্যে ব্রিদিং করে? গিলসের সাহায্যে ব্রিদিং করতে পারে, ফুলকার সাহায্যে ব্রিদিং করতে পারে, লাংসের সাহায্যে, অ্যান্ড স্কিনের সাহায্যে। তাহলে এরা কিসের সাহায্যে? গিল মানে ফুলকা, লাংস আর যে স্কিনের সাহায্যে শ্বাসকার্য করে। অ্যান্ড অ্যাম্ফিবিয়ান অ্যাজ লাইক ফিশেস অলসো রিপ্রোডিউস বাই এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর এই অ্যাম্ফিবিয়ানটা কিন্তু কী করে? এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে। কী করে? এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে এদের দেহের বাইরে ফার্টিলাইজেশন হয় কিন্তু। ইট ইজ অলসো ওভিপেরাস অ্যানিমাল। আর এই গ্রুপের মধ্যে অ্যাম্ফিবিয়ানদের মধ্যে কিন্তু ওভিপেরাস, ঠিক আছে, ওভিপেরাস মানে এরা সরাসরি বাচ্চা দিতে পারে না, এরা এগ দেয়, ডিম দেয়, আর ডিম ফুটে বাচ্চা হয়, ঠিক আছে। ফগ অ্যান্ড ট্যাডপোল, আর এই ট্যাডপোলের কিন্তু স্পেশাল, এই ট্যাডপোলটা কিন্তু জেনারেলি কিসের সাহায্যে? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, গিলসের সাহায্যে। আর এর কিন্তু কি আছে? লেজ আছে, টেল আছে। আর টেলটা যত বড় হবে ট্যাডপোল থেকে যখন আস্তে আস্তে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হবে, আস্তে আস্তে তার লেজটা ঝরে পড়বে। তারপরে চলে যাই আমরা রেপটাইল, সরীসৃপ মানে কি? সরীসৃপ হচ্ছে যারা বুকে ভরতে চলে। এবার সরীসৃপদের দেহে দেখো এই যে ছোটো ছোটো আঁশ আছে, এখানে ছবিটা ভালো করে নোটিস করলে দেখবে সরীসৃপদের দেহে আঁশ আছে, ঠিক আছে। দে অলসো পজেস ইনভিজিবল, এদেরও কিন্তু কোনো ভিজিবল এয়ার নেই, ঠিক আছে। রেপটাইলস ব্রিথ বাই লাংস, তাহলে এই সরীসৃপরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? লাংসের সাহায্যে। এবং এই সরীসৃপদেরও কয়টা চেম্বারে থাকে? 3 চেম্বার। অ্যাকচুয়ালি এদের 3 চেম্বার না, এদের 3.5টা চেম্বার থাকে। 2টা আর্টেল আর ভেন্ট্রিওলটা কি হচ্ছে? অর্ধেক ভাগ হয়েছে, ঠিক আছে। ইট ইজ অলসো রিপ্রোডিউস বাই ওভিপেরাস, তাহলে ওভিপেরাস আমরা জানি, ওভিপেরাস মানে হচ্ছে এগ দেয়, এই মেথডে এরা কিন্তু রিপ্রোডাকশন করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি রেপটাইলের আর কিছু স্পেশাল রেপটাইল সাসেস স্নেক। তাহলে এবার সাপের কথা বলা আছে। হেয়ার ফ্রম দ্য ভ্যারিয়েশন কামিং আউট দ্য সারফেস অর ল্যান্ড স্নেক ডু নট হ্যাভ এনি এক্সটার্নাল এয়ার, তাহলে এদের কিন্তু কোনো এক্সটার্নাল এয়ার নেই। দে অনলি ক্যান ফিল ভাইব্রেশন, তাহলে সাপের কিন্তু কোনো কান নেই, তাহলে তারা কি করতে পারে? তারা কেবলমাত্র ভাইব্রেশন শুনতে পারে, অনলি ভাইব্রেশন শুনতে পারে, ঠিক আছে। তাহলে গ্রাউন্ডে যদি ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনের সাহায্যে এরা কিন্তু ফিল করতে পারে যেন কোথায় কী হচ্ছে। স্নেক হ্যাজ হলো টিথ, তাহলে সাপের যদি আমরা দেখি, তাহলে সাপের এরকম দাঁত থাকে, ঠিক আছে, যেগুলো বিষওয়ালা সাপ সেগুলো দাঁত থাকে, আর দাঁতের মাঝে এরকম একটা ফাঁপা পাইপের মতন থাকে। এইবার আর এই সাপের এইখানে থাকে বিষগ্রন্থি, এবার বিষ কিন্তু এই ফাঁপা পাইপের মধ্যে দিয়ে গিয়ে আস্তে আস্তে এখান দিয়ে বের হয়। এই যে ফাঁপা টিথ, এই টিথকে কি বলা হয়? ফাংস বলা হয়, ঠিক আছে। এইবার কি বলছে? দেয়ার আর ম্যানি কাইন্ড অফ, এই আমাদের এই কান্ট্রিতে মানে ভারতবর্ষে বিভিন্ন রকমের সাপ হয়। তাহলে কেবলমাত্র 4 রকমের সাপই হচ্ছে পয়জনাস, কী কী সে সাপগুলো? একটা হচ্ছে কোবরা, একটা হচ্ছে রাসাস ভাইপার বা যেটাকে বলা হয় ডুবোয়া, অ্যান্ড শিউবা স্কেল ভাইপার যেটাকে বলা হয় আফাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 4 ধরনের সাপ পাওয়া যায় যারা হচ্ছে অরিজিনালি পয়জনাস। আর বাদ বাকি অন্যান্য সাপগুলো কিন্তু কোনো বিষ থাকে না। আর সাপে কামড়ালে কী করে বুঝবো? যে দুটো এরকম দাগ থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুটো দাঁতের দাগ, ঠিক আছে। আর সাপের বিষ কিন্তু এক ধরনের প্রোটিন, আর এই প্রোটিন দিয়ে কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করা হচ্ছে। তারপরে চলে যাই আমরা ইনসেক্ট সম্পর্কে। ইনসেক্টটা কিন্তু জেনারেলি একটা কলোনি ফর্ম করে এরা বসবাস করে, ঠিক আছে, একসাথে অনেকগুলো থাকে। দিস অর্গানিজম রিকগনাইজ দেয়ার ফেলোমেটস অ্যান্ড আদার্স থিংস মোস্টলি থ্রু দেয়ার স্মেল বাই স্পেসিফিক টাইপ অফ সিক্রেশন নোন অ্যাজ দ্য ফেরোমেন। তাহলে দেখবে যে তোমরা যদি ভালো করে নোটিস করো, পিঁপড়াগুলো লাইন বাই লাইন যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি একটার পিছনে আরেকটা করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রথম পিঁপড়ার বডি থেকে কিছু ফেরোমেন রিলিজ হচ্ছে, এক ধরনের কেমিক্যাল
কেমিক্যাল সাবস্টেন্স, এই কেমিক্যাল সাবস্টেন্সের পেছনে সবগুলো যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কেমিক্যাল সাবস্টেন্সকে বলা হয় ফেরোমেন। এই ফেরোমেনের সাহায্যে কিন্তু মানে এটা একটা স্পেসিফিক স্মেল, আর এই ফেরোমেন দিয়ে একটা পতঙ্গ বা একটা ইনসেক্ট আর একটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, কিসের জন্য? রিপ্রোডাকশনের জন্য। আর এইরকম ফেরোমেন কারা রিলিজ করতে পারে? অ্যান্ট, বি, স্কিলওয়ার্ম এক্সেট্রা। মসকুইটো রিকগনাইজ বাই স্মেল অফ বডি। তাহলে মশা আমাদের বডির স্মেলকে রিকগনাইজ করতে পারে, বুঝতে পারে যে কোথায় আমাদের বডি আছে। They can also find human by smell of sole of feet and heat of the body. তাহলে মশা কিন্তু বডির হিটও ফিল করতে পারে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে তাহলে মশা আমাদের বডির হিট আর বডি স্মেলের সাহায্যে কিন্তু অ্যাট্রাক্ট হয়, দিয়ে এসে আমাদের কিন্তু বাইট করে, কামড়ায়, ঠিক আছে। সেই জন্যে আমরা অন্ধকারে বসে থাকলে পরে ওরা না দেখতে পেলে আমাদের বডির হিটটাকে আর স্মেলটাকে ওরা কিন্তু রিকগনাইজ করতে পারে, সেই জন্য কিন্তু ওরা কামড়াতে সাহস পায়। তারপরে চলে আসি বার্ড হ্যাভ বোট শেপেড বডি। দেখবে যদি বার্ডের বডি দেখো, তাহলে বার্ডের বডি বা ফিশের বডি এরকম বোট শেপেড, মানে মাথার পয়েন্টটা এন্টি পোর্শনটা কী হচ্ছে একটু ন্যারো, তারপর ওয়াইড, তারপর আবার ন্যারো। এই যে এই শেপ হওয়ার জন্য এরা কিন্তু এয়ার, আর যদি ফিশের ক্ষেত্রে বলি তাহলে ওয়াটারটাকে কেটে এগিয়ে যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তবে কী বলছে যে বার্ড হ্যাভ বোট শেপেড বডি অ্যান্ড হলো বোনস। হলো বোনস মানে কি? এদের বনের ভিতরে, বন মানে হাড়ের ভিতরে ফাঁপা, কারণ হাড়ের ভিতরে যদি ক্যালসিয়াম বা হাড়টা যদি ফাঁপা না হয়, সলিড হয়, তাহলে এদের দেহের ওজনটা বেড়ে যাবে, ফলে এরা কিন্তু উঠতে পারবে না। উইংস অ্যান্ড ফেদার্স টু হেল্প দ্য ফ্লাই। এবং পাখির যদি উইংস দেখো ভালো করে নোটিস করে, যদি এটা পাখির বডি হয় তাহলে এর উইংসটা হচ্ছে এরকম থাকে, আর এই উইংসের মধ্যে প্রচুর পরিমাণে ফেদার থাকে, যাতে উইংস আরও ওয়াইড হয়, চওড়া হয়, যাতে বেশি এয়ারটাকে এরা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে। অ্যান্ড ইট সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। আর এরা কিন্তু গাছের ডালে বসবাস করে। ইট ইজ স্ক্রিউ দ্য অ্যান্ড মেড সো দ্যাট হেল্প দ্য গ্র্যাপিং অফ ব্রাঞ্চেস অফ ট্রি। আর এদের মানে পায়ের যে স্ক্রিউগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে গাছের ডালকে আঁকড়ে রাখতে পারে। বার্ডস হ্যাভ ফিক্সড আই পজিশন। তাহলে পাখির আই পজিশন কিন্তু ফিক্সড, এরা চোখটাকে মুভমেন্ট করাতে পারে না, সেই জন্য এরা কী করে, সেই জন্য এরা গলাটাকে ঘোরায়। কী বলছে? বার্ড হ্যাভ ফিক্সড আই পজিশন, সো ইন অর্ডার টু সি দ্য ডিফারেন্স ডিরেকশন বার্ড মুভ দেয়ার নেক ইন ডিফারেন্স ডিরেকশন। তাহলে তাদেরকে বিভিন্ন দিকে দেখতে হলে পরে তাদের ঘাড় ঘোরাতে হবে, চোখ ঘোরাতে পারবে না, কারণ তাদের আই পজিশন ফিক্সড। অ্যামাং অল দ্য বার্ড আউল হ্যাজ ম্যাক্সিমাম। তাহলে আউলের কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি রোটেট করার জন্য, তাহলে আউল কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত ঘাড় ঘোরাতে পারে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ঠিক আছে। হোয়াইল ময়না ক্যান মুভ ইটস নেক্স ব্যাক অ্যান্ড ফোর্থ উইথ জার্ক, ঠিক আছে। আর কি হচ্ছে এখানে ময়নাও কিন্তু কি হচ্ছে তার নেকটা কিন্তু ব্যাকে নিতে পারে, ঠিক আছে। তাহলে আউলের সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ময়না। তাহলে এই হচ্ছে ব্যাপার যে তাহলে বার্ডের কী কী পড়লাম। বার্ডের বডি শেপটা হচ্ছে বোট শেপেড, তাদের বোনগুলো হচ্ছে হলো বা ফাঁপা, যাতে উঠতে পারে, ঠিক আছে। আর এরা ব্রাঞ্চে সে খুব ভালো মতো বসতে পারে, ঠিক আছে। এরা আচ্ছা, এখানে একটা ব্যাপার বলা নেই, এরাও কিন্তু ওভিপেরাস, এরা ওভিপেরাস, ঠিক আছে, এরা ওভিপেরাস। আর এরা যাতে দূর থেকে পোকামাকড়কে দেখতে পারে, সেই জন্য এদের চোখের মধ্যে পেকটিন নামক এক ধরনের সাবস্টেন্স থাকে, যার জন্য এরা খুব ভালো দেখতে পায় দুই জিনিসকে। ইভেন এদের কিন্তু ব্লাডার নেই, টিথ নেই, কারণ বডিটাকে হালকা করার জন্য। তারপর যদি চলে যাই আমরা, ডিফারেন্স বার্ড মেক দেয়ার নেস্ট ইন দেয়ার ওন ওয়ে। তাহলে বিভিন্ন পাখি বিভিন্ন ভাবে তাদের বাসাটাকে বানায়। বুলবুলস ইউজ ব্রাশেস উইথ দ্য ডিরেক্ট গ্যাস অ্যান্ড হেজেস টু মেক নেস্ট। তাহলে বুলবুলি কী করে? বুলবুলি কিন্তু ঘাসগুলোকে, ড্রাইড ঘাস মানে শুকনো ঘাসগুলোকে দিয়ে কিন্তু বাসা বানায়। রবিন নেস্ট মেড আপ বাই দ্য সফট টুইংস
ঠিক আছে। সফট টুইংস মানে কি নরম যেগুলো ঘাসের পাতা বা দুটো এইভাবে বের হয়েছে সেগুলো দিয়ে কিন্তু কে বানায়, রবিন। রবিন কিন্তু সেইগুলোতে বানায়, ঠিক আছে। রুটস, উল, হেয়ার, কটন, উল অ্যান্ড গ্রাসেস। তাহলে রবিন এইগুলোতে, তাহলে বুলবুলি কী দিয়ে খায়, শুকনো ঘাস দিয়ে। আর রবিন সেখানে সব টুইংস, রুটস, উল, হেয়ার এগুলোতে কিন্তু বানায়। রবিনস নেস্ট ইজ ভেরি সফট। তাহলে রবিন, ইন্ডিয়ান রবিন যেটা আছে তাদের তাদের বাসাটা কিন্তু খুবই সফট ইন নেচার। আচ্ছা, ক্রো মেক ইটস নেস্ট ইউজিং ওয়্যার, তার, ঠিক আছে, উড, কাঠ, গ্রাসেস এগুলো দিয়ে কিন্তু একটা কাক তার বাসা বানায়, ঠিক আছে। ইগল কাইট, ভালচার্স হ্যাভ স্ট্রংগেস্ট আইসাইট। তাহলে ইগল, কাইট, চিল, ঠিক আছে, অ্যান্ড ভালচার, শকুন, এরা কিন্তু এদের সবচেয়ে বেশি স্ট্রং আইসাইট আছে। তার মানে কি এরা অনেক দূরের জিনিস দেখতে পারে। এমন বার্ড অ্যান্ড আদার্স অ্যানিমেল এক্সেপ্ট টাইগার। আর টাইগারেরও কিন্তু সেম জিনিস। টাইগার, তারপর হচ্ছে ইগল, কাইট, ভালচার, এটা কিন্তু অনেকটা দূরের জিনিস দেখতে পারে, ঠিক আছে। দিস বার্ড হ্যাভ 4 times বেটার ভিশন দেন হিউম্যান। আর এই পাখিদের মানুষের চেয়ে 4 গুণ, 4x বেশি পাওয়ার চোখে দেখার, ঠিক আছে। অ্যান্ড এ গ্রেট বার্ড সিট অন দ্য বডি সার্ফেস। দেখবে অনেক সময়, এটা ইগল, এটা আউল, এবার কি বলছে যে অনেক সময় দেখবে এরকম বাফেলো বা কোনো গরুর পিঠের মধ্যে কোনো কাক বা কোনো আদার্স বার্ডগুলো বসে আছে। অ্যাকচুয়ালি কি হয়, এই কাউটা যখন হেঁটে যাবে ঘাসের মধ্যে দিয়ে, সেই ঘাসের মধ্যে যে ইনসেক্টগুলো ছিল সেগুলো উড়ে উড়ে পালাবে, তখন কিন্তু এই বার্ডগুলো সেই ইনসেক্টগুলোকে ক্যাপচার করে। তার বিনিময়ে কী হচ্ছে, এই কাউয়ের বডিতে যে ইনসেক্টগুলো বসবে সেগুলোকেও কিন্তু এরা খেয়ে নেবে বার্ডগুলো। এই যে যে দুজন দুজনকে হেল্প করছে, ঠিক আছে, এই হেল্প করার এই পদ্ধতিকে বা এই সিস্টেমটাকে বলা হয় বা অ্যাসোসিয়েশনকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে হেল্প করার এই রিলেশনটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিক আছে। তাহলে বোথ অর্গানিজম মানে এই কাউটাও প্লাস এই বার্ড দুজনেই বেনিফিট হচ্ছে, তার মানে দুজনেই প্লাস প্লাস হচ্ছে, ঠিক আছে। তারপর চলে যাই আমরা ম্যামালস। ম্যামালস মানে কি, যারা সরাসরি বাচ্চা প্রসব করে, যাদের বাচ্চা মায়ের স্তন খেয়ে বড় হয়। ম্যামালস, দিস অ্যানিম্যালস হ্যাভ দেয়ার বডি সার্ফেস হেয়ার। তাহলে কিছু ম্যামালসদের বডিতে হেয়ার থাকে, কিন্তু ম্যামারি গ্ল্যান্ড থাকে, মানে স্তন গ্রন্থি থাকে। ভিজিবল ইয়ার, দেখবে আমাদের কানের এরকম আছে, কান এরকম আছে, ভিজিবল ইয়ার থাকছে, ঠিক আছে। তো কি বলছে, ব্রিথ থ্রু লাংস। তাহলে আমরা কিসের সাহায্যে, লাংসের সাহায্যে কিন্তু আমরা শ্বাসকার্য চালাই। অ্যান্ড প্রসেস অফ দ্য 4 চেম্বার, আমাদের কয়টা চেম্বার আছে হার্টের, 4 হার্ট চেম্বার। দিস ক্লাস অফ অ্যানিম্যাল রিপ্রোডিউস বাই ভিভিপারাস। আর আমরা সরাসরি বাচ্চা প্রসব করি, ঠিক আছে। তাহলে কে কে হতে পারে, এলিফ্যান্ট, ফক্স, লায়ন, হিউম্যান। তাহলে আমরা হচ্ছে এই এলিফ্যান্ট, ফক্স, লায়ন, হিউম্যান, এটা হচ্ছে সবাই কিন্তু ম্যামাল। এটা সরাসরি বাচ্চা প্রসব করে, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়, এক্সটার্নাল এয়ার আছে, এক্সেট্রা। Some unique features specific of mammals are tiger has great sense of sight. তাহলে টাইগারের কিন্তু ঘ্রাণ শক্তিটা প্রবল। ইট ক্যান সি 6 times বেটার দেন হিউম্যান। তাহলে এটা কিন্তু মানুষের চেয়েও 6 গুণ বেশি দূরের জিনিস দেখতে পারে, ইভেন কি এক নাইটেও, রাত্রেও। কেন, এদের চোখের মধ্যে, আইয়ের মধ্যে রড সেল বেশি থাকে, সেই জন্যে এরা কিন্তু রাত্রেও দেখতে পারে। টাইগার ক্যান মুভ ইটস এয়ার ইন ডিফারেন্ট ডিরেকশন টু ক্যাচ ইভেন দ্য স্লাইটেস্ট অফ সাউন্ড। ছোট্ট একটু সাউন্ড হলে পরেও সে কিন্তু তার কানে দ্বারা বুঝতে পারে। টাইগার আর অ্যাবল টু মেক আউট ডিফারেন্স বিটুইন মাইনর সাউন্ড। তাহলে আর টাইগার কিন্তু মাইনর অ্যান্ড মেজর সাউন্ডস মানে ছোট সাউন্ডগুলোকেও এ কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে কোনটা কিসের সাউন্ড, ঠিক আছে। টাইগার মেক্স ডিফারেন্ট সাউন্ড অ্যান্ড ডিফারেন্ট পারপাসেস। ইট ক্যান রোর অর স্নেয়ার, ইটস রোর ক্যান বি হিয়ার্ড আপ 3 কিলোমিটার, এবং টাইগারের গর্জন কিন্তু 3 কিলোমিটার দূর থেকেও বোঝা যায়, ঠিক আছে। ইস টাইগার হ্যাজ ইটস ওন এরিয়া, এবং প্রত্যেকটা বাঘের তার নিজস্ব একটা এরিয়া আছে, এবং সেই এরিয়াটা তার ইউরিনের মাধ্যমে
চিহ্নিত করে। ধরে নাও এটা একটা বাঘের এরিয়া, তাহলে ও এখানে একটা এখানে একটু ইউরিন রিলিজ করবে, এখানে 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 এইভাবে করে ইউরিন রিলিজ করে তার বাউন্ডারিটা চিহ্নিত করে। ইভেন কুকুরও কিন্তু তাই করে। এই সিস্টেমকেও কিন্তু ফেরোমন বলা হয়। তাহলে এইভাবে কিন্তু ট্রাইগার তাদের বাউন্ডারি চিহ্নিত করে। তারপর যদি চলে যায় এলিফ্যান্ট, এলিফ্যান্টও কিন্তু একটা ম্যামালিয়ান, স্তন্যপায়ী প্রাণী, এরা সরাসরি বাচ্চা প্রসব করে। তো একটা এলিফ্যান্ট 100 কেজি গ্রিন লিফ পার ডে খায় কিন্তু, ঠিক আছে। আর তারা কিন্তু কোথায়, কাদা, মাটি আর জলের মধ্যে খেলাধুলা করতে পছন্দ করে। ইট ইউজ ইটস এয়ার টু অ্যাজ এ ফ্যান টু কুল বডি, তাহলে তার বডিটাকে কুল করার জন্য, ঠান্ডা করার জন্য তাদের কানটাকে কিন্তু ফ্যানের মতো ব্যবহার করে। বেবি এলিফ্যান্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 90 কেজি হয়। যখন জন্ম হয় একটা ছোটো হাতির বাচ্চা, তখন তার ওয়েট 90 কেজি হয়। ইন দ্য হেয়ার, একটা হাতির দলের মধ্যে সবচেয়ে যে ওল্ডেস্ট ফিমেল হাতি, সেটা হচ্ছে সেই দলের লিডার। এই হেয়ার মেবি, আর একটা দলের মধ্যে 10 থেকে 12টা ফিমেল হাতি থাকে কিন্তু। এবার কি বলছে, অ্যান ইয়ং ওয়ান ইন হেয়ার মেল এলিফ্যান্ট ইজ নট প্রেজেন্ট। আর এই দলের মধ্যে, হাতির যে দল, সেই দলের মধ্যে কিন্তু কোনো ছেলে হাতি থাকে না। ইটস লিভ হেয়ার আফটার রিটার্ন এজ অফ দ্য 14 থেকে 15 ইয়ার্স মুভস অ্যালোন। এবং যখন কোনো ছেলে হাতি হয়, তারা 14 থেকে 15 বয়স হয়ে গেল, দল থেকে আস্তে আস্তে বিস্তৃত হয়ে যায়, ঠিক আছে। এলিফ্যান্ট স্লিপ, তাহলে হাতিরা কত ঘন্টা ঘুমায়? হাতিরা ঘুমায় 3 থেকে 4 ঘন্টা অনলি। ডলফিন হ্যাজ ইউনিক অ্যাবিলিটি টু মেক ডিফারেন্ট সাউন্ড টু কমিউনিকেট ইয়ার। আর ডলফিনদের একটা নির্দিষ্ট পাওয়ার আছে, এরা জলের মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করে, আর সেই সাউন্ডের মাধ্যমে একটা ডলফিন আর একটা ডলফিনের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। হুইল অ্যান্ড ডলফিন লোকেটেড দেয়ার ফুড উইথ দ্য হেল্প অফ ইকো। আর এই হুইল আর ডলফিন কিন্তু ইকো লোকেশনের সাহায্যে তাদের খাবারই করে। কীরকম, ধরে নাও যদি এটা যদি ডলফিন হয়, ডলফিনে এক ধরনের সাউন্ড রিলিজ করে দিল, সেই সাউন্ডের মাধ্যমে সামনে যদি কোনো খাবার থাকে, তাহলে খাবারের মধ্যে সাউন্ডটা গিয়ে আবার বাধা পেয়ে ব্যাক আসবে, তখন ওরা বুঝতে পারে সামনে কোনো খাবার আছে। এটাকে বলে ইকো লোকেশন করা। এই ইকো লোকেশনের মাধ্যমে বা ইকোর মাধ্যমে এরা কিন্তু খাবার খোঁজে। A fish shark has strongest sense and smell of blood of human along with the all organism. কি বলছে, a fish shark has strongest sense of smell। তাহলে শার্কে কি হচ্ছে, স্ট্রংগেস্ট সেন্স আছে কিসের জন্য, স্মেলের জন্য, অফ ব্লাড অফ হিউম্যান, ঠিক আছে। তাহলে হিউম্যানের ব্লাডের সম্পর্কে ও সবচেয়ে বেশি স্মেল নিতে পারে। অ্যানিম্যাল ক্যান সি অ্যাজ ম্যানি কালার অ্যাজ উই ক্যান। তাহলে অ্যানিম্যাল ক্যান নট সি, তাহলে আমরা যত রকমের কালার দেখতে পারি, বেনিয়া সহ কালার, মানে বেগুনি, লাল থেকে শুরু করে সমস্ত কালারগুলো আমরা কিন্তু ভিজুয়াল আমরা দেখতে পারি, কিন্তু অ্যানিম্যাল কিন্তু পারে না, ক্যান নট সি বলেছে। তাহলে অ্যানিম্যালটা কী দেখে, অ্যানিম্যালটা অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে। তার জন্য কী বলছে, অ্যানিম্যাল দ্যাটস আর অ্যাওয়াক ইন দ্য ডে টাইম, যারা দিনের বেলা চলাফেরা করে তারা অল্প কিছু কালার দেখতে পায়। যারা দিনে চলাফেরা করে তারা অল্প সাম কালার দেখতে পায়, বাট যারা রাত্রে চলাফেরা করে তারা কিন্তু বেশিরভাগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার মানে যে টাইগার, যারা রাত্রে টাইগার, তারপরে বার্ড, এরা কিন্তু রাত্রে চলাফেরা করে, এরা কিন্তু বেশিরভাগ কী দেখে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেখে। আর যারা দিনে চলাফেরা করে তারা ফিউ কালার দেখতে পায়, ঠিক আছে। তারপরে চলে আসি অ্যানিম্যাল হাজবেন্ডারি। ইট ইজ দ্য সায়েন্স অফ ব্রিদিং অ্যান্ড কেয়ারিং অফ অ্যানিম্যাল। অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে কি, যে অ্যানিম্যাল হাজবেন্ডারি হচ্ছে একটা সায়েন্স, যে সায়েন্সের মাধ্যমে কোনো একটা প্রাণীর ব্রিডিং করানো হবে সায়েন্টিফিক ওয়েতে, অ্যান্ড কেয়ারিং করা হবে। ইট ইজ দ্য বেসিক্যালি ম্যানেজমেন্ট অফ দোজ অ্যানিম্যাল হু আর কমার্শিয়ালি ইম্পর্টেন্ট। মানে যে সমস্ত প্রাণী আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স আছে, সেই সমস্ত প্রাণীকে সায়েন্টিফিক ওয়েতে ব্রিডিং করাবো এবং তাকে কেয়ারিং করবো, সেই সায়েন্সটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি। এইবার কোন কোন প্রাণীর ইকোনমিক ইম্পর্টেন্স আছে এবং কি কি ইকোনমিক ইম্পর্টেন্স আছে আমরা দেখব। লাইক যেমন কাউয়ের থেকে আমরা কী পাই, মিল্ক অ্যান্ড মিট পাই। বাফালের থেকে কী পাই, মিল্ক অ্যান্ড মিট পাই। গট, ছাগলের থেকে কী পাই, মিল্ক, মিট অ্যান্ড উল পাই, মানে ছাগলের গায়ে যে পশমগুলো আছে সেগুলো থেকে আমরা উল পাচ্ছি। শিপের কাছ থেকেও মিট আর উল পাচ্ছি। হানি বিয়ের কাছ থেকে কী পাচ্ছি, হানি পাচ্ছি, মধু পাচ্ছি। আর কী পাচ্ছি, ওয়াক্স, মোম পাচ্ছি। ল্যাকের কাছ থেকে ইনসেক্ট ল্যাক। সিল্ক ওয়ার্মের কাছ থেকে সিল্ক ফাইবার পাচ্ছি। মুরগি, তারপর হাঁস, এদের কাছ থেকে ডিম পাচ্ছি আর মিট পাচ্ছি। সাপের কাছ থেকে কী পাচ্ছি, লেদার, তার চামড়াটা। র্যাবিটের কাছ থেকে মিট আর ফার পাচ্ছি। তা
তাহলে এই সমস্ত প্রাণীদের কাছ থেকে, এই সমস্ত প্রাণীরা হচ্ছে আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স আছে, এই সমস্ত প্রাণীদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস পাচ্ছি যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার। এখানে দেখো রেশম কীট দেওয়া আছে, যেগুলো রেশম কীট দেওয়া আছে বা সিল্কওয়ার্ম দেওয়া আছে। আর দেখো এই যে এই সিল্কওয়ার্মের থেকে এগুলো কোকুন বা গুটি তৈরি করছে, আর সেগুলো থেকে কী হচ্ছে, সিল্ক তৈরি হবে, ঠিক আছে। তারপর যদি চলে যায় বি, হানি বি আর অ্যাট্রাক্ট টু লিচি ফ্লাওয়ার। তাহলে হানি বি মানে মৌমাছিগুলো কিন্তু বেশিরভাগ লিচি ফ্লাওয়ারে অ্যাট্রাক্ট হয়। হানি বি লেইড দেয়ার এগ ফ্রম অক্টোবর। তাহলে হানি বিরা মৌমাছিরা কোন কোন মাসে তারা ডিম দেয়? অক্টোবর টু ডিসেম্বরে কিন্তু ডিম দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মৌমাছিরা কখন ডিম দেয়? অক্টোবর টু ডিসেম্বরে। আর তারা লিচি ফ্লাওয়ারে বেশি পছন্দ করে। সো দ্য বেস্ট টাইম অফ স্টার্ট বি কিপিং, তার জন্য মৌমাছি চাষ করতে গেলে পরে সবচেয়ে ভালো সময় হচ্ছে এই অক্টোবর ডিসেম্বরে। আর এইটাই হচ্ছে বিহারে সবচেয়ে বেশি পরিমাণে বি কিপিং হয়, ঠিক আছে, বি চাষ হয়। এভরি বি হাইভ হ্যাজ ওয়ান ইউনিক বি, ওয়ান কুইন বি। তাহলে প্রত্যেকটা বি হাইভে একটা কুইন বি থাকে, একটা। 200 থেকে 250টা থাকে মেল বি, আর বাদ বাকি ইনফিনিটি থাকে হচ্ছে ওয়ার্কার বি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এভরি বি হাইভ হ্যাজ ওয়ান কুইন বি দ্যাট লে এগ। তাহলে কুইন বির কাজ কি? কুইন বির কাজ হচ্ছে এগ দেওয়া, ঠিক আছে। ওয়ার্কার বি হচ্ছে অল ফাংশন, মৌচাকের যত রকম কাজ সমস্ত কিন্তু ওয়ার্কার বি করে থাকে। অ্যান্ড তাহলে মেল বি কি? মেল বি হচ্ছে এই কুইন বি এর সাথে থাকবে একে রিপ্রোডাকশন করার জন্য। অ্যান্ড মোস্ট অফ দ্য বি ইন দ্য হাইভ ওয়ার্কার বি দ্যাট আর অলসো ফিউ মেল বি। তাহলে একটা মৌচাকে অল্প কিছু মেল বি থাকে। এইবার এই মৌচাক থেকে আমরা কি কি পাই? মধু, হানি, আর কি পাই? ওয়াক্স পাই। আর এগুলো কিন্তু ইকোনমিক। আর এই হানি থেকে কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন তৈরি হয়, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই অবধিই হলো, ঠিক আছে। আজকে আমরা টোটাল আমাদের সি টেটের পেপার 1-এর যে অ্যানিম্যাল টপিকটা, সেই অ্যানিম্যাল টপিকটা কিন্তু কমপ্লিট করলাম। এবং পরের দিন আমরা কি করব? পরের দিন যে আমাদের প্ল্যান টপিকটা আছে সেটা কিন্তু কমপ্লিট করব। যদিও এই অ্যানিম্যাল টপিকের উপরে শর্ট একটা ভিডিও আনবো, ঠিক আছে, যেটা পুরোপুরি এনসিইআরটি বেস হবে, ঠিক আছে। আর সেখানে অনলাইনে সমস্ত কিছু করে দেওয়া থাকবে। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর যত বেশি পারো শেয়ার করো, ঠিক আছে। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, চলো টাটা।